আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেএম স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে সমাবেশ নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। সমাবেশ মানে আসলে বোঝায় যে আমি কতগুলো জিনিস থেকে একটা বা সার্টেন কয়েকটা জিনিসকে আমি বাছাই করে নিব। তো এই বাছাইটা আমি অনেকভাবেই করতে পারি। তো ধরা যাক আমার কাছে হচ্ছে তিনটা অক্ষর আছে এক্স ওয়াই জেড। এই তিনটা অক্ষর থেকে আমি প্রত্যেকবারে হচ্ছে দুইটা করে অক্ষর বাছাই করব। তাহলে কতভাবে বাছাই করতে পারি? এক্স ওয়াই, না হলে হচ্ছে ওয়াই জেড, না হলে হচ্ছে জেড এক্স। তো এই বাছাই করার গ্রুপ তাহলে আমার কয়টা হলো? একটা, দুইটা, তিনটা। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। এখন এই তিনটা গ্রুপ বাছাই করা কিন্তু আমার জন্য ইজি ছিল, কারণ আমার স্যাম্পল সাইজটা ছোট ছিল, তিনটা অক্ষর ছিল। তো যদি আমাকে তিনটা অক্ষর না দিয়ে আমাকে বলতো যে 26টা অক্ষর থেকে দুইটা অক্ষর কতভাবে বাছাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যেত। কারণ তখন প্রত্যেকবার এ বি বি সি সি ডি ডি এভাবে করতে গেলে কিন্তু আমাদের অনেক টাইম কনজিউম হতো। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করি। সেই ফর্মুলাটা হচ্ছে আমার এনসিআর। এনসিআর মানে হচ্ছে আমি এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে বাছাই করে নিচ্ছি। আমরা আগের ক্লাসে পড়েছিলাম হচ্ছে এনপিআর। এনপিআর মানে হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে সাজানো। আর এনসিআর মানে হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিসকে বাছাই করা। তো এনসিআর কে লিখতে পারি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। আর এনপিআর কে আমরা লিখতে পারতাম হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এনপিআর আর এনসিআর অনেকখানি সিমিলার, খালি এনসিআর কে নিচে একটা এক্সট্রা 1 বাই আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এনপিআর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এনসিআর ইনটু হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। এটাও কিন্তু আমার একটা ফর্মুলা। ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম যে তাহলে 26টা অক্ষর থেকে আমি দুইটা অক্ষর কতভাবে বাছাই করতে পারি এই ফর্মুলার মধ্যে বসাই দিই। তাহলে আমার n এর ভ্যালু হচ্ছে এখানে 26 আর r এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমার आंसर আসবে 26c2। তো এইটাকে আমরা তাহলে বের করব কিভাবে? 26 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 26 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে 26 ইনটু হচ্ছে 25 ইনটু হচ্ছে 24 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 24 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা যদি কাটাকাটি করি আমার আসছে 13 ইনটু 25 অর্থাৎ হচ্ছে 650 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে 325। ওকে, তাহলে আমরা 325 ভাবে বাছাই করতে পারি। এখন এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমি ছোটটাও করতে পারতাম। সেই ক্ষেত্রে আমার আসতো হচ্ছে 3c2। 3c2 এর ভ্যালু হচ্ছে 3। কিভাবে আসলো? এই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3। তো আশা করি আমরা সমাবেশের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। চলুন তাহলে এবার আমরা ম্যাথ শুরু করে দেই। তো প্রথম ম্যাথে বলেছে যে ফেজ শব্দটার বর্ণগুলো থেকে দুইটা বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যেতে পারে। তো ফেজ শব্দটার অক্ষর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমি পাঁচটা অক্ষর থেকে দুইটা অক্ষর নিচ্ছি, তার মানে n এর ভ্যালু হচ্ছে 5 আর এর ভ্যালু হচ্ছে 2। তাহলে কতভাবে বাছাই করতে পারি? এনসিআর মানে হচ্ছে 5c2, দ্যাট মিন্স হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 হোল ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কাটাকাটি যদি করি তাহলে 5 ইনটু 4 ডিভাইডেড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আমার আসছে 10। তো এখন এই যে এনসিআর এর ভ্যালুটা বারবার এই ফ্যাক্টোরিয়াল বের করা কিন্তু ঝামেলা। এখানে আমরা একটা শর্টকাট ব্যবহার করতে পারি। কি শর্টকাটটা? এই দেখুন, আমরা যদি 5c2 কে লিখি তাহলে আমরা কিন্তু এক পর্যায়ে এটাকে শর্টকাট অ্যাপ্লাই এভাবে করতে পারি যে নিচে যেহেতু 2, তাহলে আমি উপরের এই n এর ভ্যালুকে দুই ঘর পিছন দিকে নিব। তাহলে 5 আর হচ্ছে 4। আর নিচের যে ভ্যালুটা সেটাকে আমি 1 থেকে এই পর্যন্ত যাব, অর্থাৎ 1 2। এই নিচেরটাকে গুণ করে দিলাম, উপরটাকে গুণ করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে আমি যখন কাটাকাটি করি তাহলে আমার আসছে কত? আগের মতোই কিন্তু 10। তাহলে আমরা কিন্তু এই শর্টকাটটা অ্যাপ্লাই করে প্রত্যেকটা সমাবেশের ভ্যালুই ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, এখন এই ম্যাথটা দেখে আমাদের কিন্তু মাথায় প্রশ্ন করা স্বাভাবিক যে এটা কিন্তু দেখতে অনেকটা বিন্যাসের মতোই। ওখানে বলেছিল যে শব্দ গঠন করা যায়, এখানে বললো বাছাই করা যায়। তাহলে আমরা বুঝবো কিভাবে কখন আমরা বিন্যাস অ্যাপ্লাই করবো, কখন আমরা সমাবেশ অ্যাপ্লাই করবো? তো ব্যাপারটা হচ্ছে এখানে কিছু কিওয়ার্ড আমাদের মনে রাখতে হবে। কিওয়ার্ড গুলো হচ্ছে, যদি আমার শব্দ গঠন অথবা সাজানো অথবা সংখ্যা গঠন অথবা ক্রম এই টাইপের কথা থাকে কোশ্চেনের মধ্যে, তাহলে আমরা সাধারণত বিন্যাসের ফর্মুলা ইউজ করি।
আর যদি দল গঠন অথবা কমিটি গঠন অথবা হচ্ছে যে কোনো জ্যামিতিক কনসেপ্ট অথবা পরীক্ষার প্রশ্ন উত্তর অথবা ঝুড়ি থেকে ফল বাছাই অথবা হচ্ছে উৎপাদকের সংখ্যা, এইগুলো যদি থাকে তাহলে আমরা হচ্ছে সমাবেশ ব্যবহার করি। তো এই টাইপের কিওয়ার্ড যদি আমার কোশ্চেনের মধ্যে থাকে তাহলে আমরা সমাবেশের দিকে যাব, আর যদি এই টাইপের কিওয়ার্ড কোশ্চেনে থাকে তাহলে আমরা হচ্ছে বিন্যাসের দিকে যাব। ওকে, তাহলে আমরা প্রথম টাইপের ম্যাথ শুরু করি। প্রথম টাইপটা হচ্ছে আমার দল গঠন। তো এই টাইপে বলেছে যে ধরা যাক 20 জনের একটা দল, এখান থেকে আমি হচ্ছে ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের টিম বাছাই করব। তো ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন মিলে কতজন হয়? এক এক অর্থাৎ 2 জন। তাহলে আমি 20 জন থেকে 2 জনের একটা টিম বাছাই করতে যাচ্ছি, তাহলে 2 জনের জোড়া বাছাই করতে যাচ্ছি। কতভাবে বাছাই করতে পারি? 20C2 উপায়ে। মানুষ ছিল 20 জন, বাছাই করছি হচ্ছে 2 জন। তার মানে হচ্ছে ওই আগের মতো সূত্র দিয়ে ভাঙাই দেই। তাহলে 20 কে আমি পিছন থেকে কয় ঘর যাব? 2 ঘর যাব। তাহলে হচ্ছে 20 ইনটু হচ্ছে 19। নিচে হচ্ছে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত যাব, তাহলে 1 ইনটু হচ্ছে 2। তাহলে আমার অ্যানসার আসছে হচ্ছে 190টা। অর্থাৎ 190 ভাবে এদেরকে বাছাই করা যেতে পারে। এরপরটায় বলেছে 6 জনের একটা দল থেকে সমান সংখ্যক প্লেয়ার নিয়ে কতভাবে দুইটা দল গঠন করা যায়। তো 6 জনের একটা দল থেকে সমান সংখ্যক প্লেয়ার নিলে কতগুলো প্লেয়ার নিব? 6/2 অর্থাৎ 3 জন প্লেয়ার। তাহলে প্রথমবারে 6 জন থেকে 3 জনকে আলাদা করে ফেলি। কতভাবে আলাদা করতে পারি? 6C3 উপায়ে। এখন আমার কাছে প্লেয়ার আছে কয়জন? 3 জন। তাহলে ওই 3 জন থেকে কি 3 জনকেই নিতে হবে। তাহলে 3 জন থেকে 3 জন কত উপায় নিতে পারি? 3C3 উপায়। তাহলে প্রথম দলের মানুষ নেওয়ার পরে কি সেকেন্ড দলের বাকিরা যাচ্ছে না? তাহলে কি এইটা অ্যাকচুয়ালি এটার উপর ডিপেন্ড করছে, তাহলে এটাকে কি করব? গুণ করে দিব। তাহলে আমার অ্যানসারটা হচ্ছে 6C3 ইনটু হচ্ছে 3C3। তাহলে আমার অ্যানসারটা আসবে হচ্ছে 6 ইনটু 5 ইনটু হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 ইনটু 2 ইনটু 3 ইনটু হচ্ছে 3C3 মানে হচ্ছে 3 2 1 1 2 3। তাহলে এখান থেকে আমার আসছে এইটা কাটাকাটি করলে ডিরেক্ট 1 চলে আসে, এইটা কাটাকাটি করলে আমার আসে হচ্ছে 2 2 কাটা চলে যায় 20টা। তার মানে অ্যাকচুয়ালি 20 ধরনের আমার দল গঠন করা যায় যদি আমি 6 জন থেকে অর্ধেক অর্ধেক করে দুইটা দলে ভাগ করে দিই। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে 4 জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্যে থেকে 4 সদস্যের কমিটি কতভাবে গঠন করা যেতে পারে। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে 4 জন মহিলা এবং 6 জন পুরুষের মধ্যে থেকে আমাকে 4 জনের সদস্যের একটা কমিটি গঠন করতে হবে। তাহলে আমার মানুষ টোটাল কয়জন? 4 যোগ 6 অর্থাৎ 10 জন। তো 10 জন থেকে 4 জনের একটা কমিটি গঠন করতে বলছে, তাই না? তাহলে n এর ভ্যালু এখানে হচ্ছে 10, r এর ভ্যালু এখানে হচ্ছে 4। তাহলে আমার অ্যানসার হচ্ছে 10C4। অর্থাৎ যদি পিছন দিকে ব্যাক করি 10 9 8 7 ডিভাইডেড বাই 1 2 3 4, কাটাকাটি করলে এটা আসছে 2, এটা বাদ, এটা কাটাকাটি করলে এখানে আসছে আমার 3, আর তো কিছু নাই। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 10 ইনটু 3 মানে 30 ইনটু 7 মানে হচ্ছে 210। অর্থাৎ 210টা উপায়ে কমিটি গঠন করা যাবে। তো এখন সেম ম্যাথ যদি আমাকে বলে যে একজন পুরুষ, একে আমার সব সময় রাখতে হবে, তাহলে ও তো এই 4 জনের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমার মানুষ কিন্তু একজন কমে গেল, 10-এর থেকে 1 কমে গেল, এখন হয়ে গেল 9 জন। আমার চুজও কিন্তু একজন কম করতে হবে, তাহলে 4-এর থেকে 1 কমে গেল, এখন আমার চুজ করতে হবে 3 জন। তাহলে 9 জন থেকে 3 জন কত উপায় চুজ করতে পারি? 9C3 উপায়। তার মানে হচ্ছে 9 ইনটু 8 ইনটু 7 ডিভাইডেড বাই 1 ইনটু 2 ইনটু 3। কাটাকাটি যদি করি এখানে আসবে 3, এখানে আসবে হচ্ছে 4। তাহলে হচ্ছে 12 ইনটু 7 মানে হচ্ছে 84। তখন আসবে অ্যান্সারটা হচ্ছে 84 উপায়ে আমরা কমিটি গঠন করতে পারি। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। পরেরটায় বলেছে 12টা বইয়ের মধ্যে 5টা বই কতভাবে বাছাই করা যেতে পারে যেখানে 2টা বই সবসময় থাকে। তাহলে আমার বই আছে হচ্ছে 12টা, খুব ভালো কথা। বাছাই করব 5টা, যার মধ্যে 2টা অলওয়েজ থাকবে। তো 2টাকে যদি আমি ইনক্লুড করেই দেই তাহলে 12 থেকে আমার 2টা কমে যাবে, 5-এর থেকে আমার 2টা কমে যাবে। তাহলে আমার এখন বই আছে হচ্ছে হাতে 10টা, চুজ করতে হবে 3টা। তাহলে 10টা বইয়ের থেকে 3টা বই কতভাবে চুজ করতে পারি? 10C3 উপায়ে। তাহলে আমার অ্যান্সারটা হবে 10 ইনটু 9 ইনটু 8 ডিভাইডেড বাই 1 ইনটু 2 ইনটু 3। কাটাকাটি করি তাহলে হচ্ছে
120 উপায়ে আমি চুজ করতে পারি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। এবার আমাকে বলেছে যে 12টা বইয়ের মধ্যে থেকে 5টা বই আমি চুজ করব, কিন্তু 2টা বই অলওয়েজ আমি বাদ রাখবো, মানে আমার চুজিং এর মধ্যে এই 2টা বই থাকবেই না। তাহলে আমার বই আছে হচ্ছে 12টা, চুজ করব হচ্ছে 5টা, 2টা বই অলওয়েজ আমার বাদ, তাহলে তো আমার মেইন জায়গা থেকে 2টা বই বাদ যাবে, কিন্তু চুজ তো আমাকে তো সেই 5টাই করতে হবে, তাই না? তাহলে আমার এখন চুজ করতে হচ্ছে 10টা বইয়ের থেকে 5টা বই। প্রথমে চুজ করতে পারি 10C5 উপায়। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 10 9 8 7 6 ডিভাইডেড বাই 1 2 3 4 5। কাটাকাটি করি, গেল। আর এখান থেকে 3 9 কাটলে আমার আসে 3, আর 4 আর 8 কাটলে আমার আসে হচ্ছে 2। তাহলে আমার আসছে হচ্ছে এত উপায় আমরা বাছাই করতে পারি। পরটায় যাই। তো পরটায় বলেছে 10টা জিনিসের মধ্যে 2টা জিনিস এক জাতীয়, বাকিগুলো হচ্ছে ভিন্ন ধরনের। এদের মধ্যে থেকে 5টা জিনিস কতভাবে বাছাই করা যেতে পারে? তো 2টা জিনিস হচ্ছে এক জাতীয়, বাকিগুলো হচ্ছে আলাদা, তাই না? এবার আমি 5টা জিনিস চুজ করব। তো যাদেরকে আমার চুজ করব তাদেরকে আমি একটা বক্স বানাই ফেলি। তো যেহেতু 5টা জিনিস চুজ করবো, 5টা বক্স বানালাম। এবার যারা এক জাতীয় জিনিস তাদের মধ্যে থেকে আমি একটা নিচ্ছি, একটা হচ্ছে এক জাতীয়, বাকি 4টা হচ্ছে আলাদা। তাহলে এই একটা ঘর কিন্তু ফিল আপ। তো 10টার মধ্যে 2টা যদি এক জাতীয় হয়, তাহলে আমার বাকি আছে কয়টা জিনিস? 8টা জিনিস। তো এই 4টা ঘর কি ওই 8টা জিনিসে ফিল আপ হবে না? তাহলে 8টা জিনিস দিয়ে 4টা ঘর কতভাবে ফিল আপ হতে পারে? 8C4 উপায়। এবার আমি ওই 2টা একই জাতীয় জিনিসের মধ্যে থেকে 2টাকেই নিব, তাহলে আমার এই ঘরটাও ফিল আপ, এই ঘরটাও ফিল আপ। তো তার মানে হচ্ছে 2টা এক জিনিস, 3টা আলাদা জিনিস। তাহলে এই 3টা ঘর 8টা জিনিস দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে 8টা জিনিস দিয়ে 3টা ঘর কতভাবে ফিল আপ করা যেতে পারে? 8C3 উপায়। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 8C4 প্লাস হচ্ছে 8C3, অর্থাৎ আমার আসছে 8 7 6 5 1 2 3 4 প্লাস হচ্ছে 8 7 6 1 2 3। তো কাটাকাটি যদি করি তাহলে এটা আসতেছে হচ্ছে 3, আর এই 3 বাদ। এখানে কাটাকাটি করলে আমার হচ্ছে 2, 5 ইন্টু 2 হচ্ছে 10 ইন্টু 7 মানে হচ্ছে 70, প্লাস এখানে কাটাকাটি করলে আমার আসছে হচ্ছে এটা বাদ, তাহলে 8 ইন্টু 7 আমার আসতেছে হচ্ছে 56, অর্থাৎ হচ্ছে 126 উপায়ে বাছাই করা যেতে পারে। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। চলো তাহলে এবার আমরা পরেরটা চাই। এবার আমরা মান নির্ণয় করব। তো প্রথমে বলেছে 5C3 প্লাস 5C4 এর ভ্যালু বের করতে। তাহলে ওই যে আগের মতোই 5 ইন্টু 4 ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এই 3 বাদ, তাহলে আমার থাকছে হচ্ছে কাটাকাটি করলে 10। আর 5C4, এই যে 5C4, এখানে কিন্তু আমরা একটা সুন্দর থিওরি অ্যাপ্লাই করতে পারি। এই থিওরিটার নাম হচ্ছে আমার সম্পূরক সমাবেশ। মানে হচ্ছে আমি NCR ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে NCN মাইনাস R। তার মানে আমি 5C3 কে লিখতে পারি হচ্ছে 5C5 মাইনাস 3, অর্থাৎ হচ্ছে 5C2। তার মানে আমি ধরা যাক 19C17, এটাকে তাহলে লিখতে পারি কিন্তু 19C19 মাইনাস 17 ইজ ইকুয়াল টু হচ্ছে 19C2। 19C2 কে কিন্তু আমরা শর্টকাট ইজিলি ভাঙাই ফেলতে পারি, কিন্তু 19C17 কিন্তু ভাঙাইতে অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তাহলে এই শর্টকাটটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে 5C4 কে লেখা যায় কি? 5C4 ইজ ইকুয়াল টু 5C5 মাইনাস 4 মানে হচ্ছে 5C1, তার মানে হচ্ছে 5 বাই হচ্ছে 1 অর্থাৎ 5। তাহলে এই 5C3 প্লাস 5C4 ইজ ইকুয়াল টু হচ্ছে 10 প্লাস 5 মানে হচ্ছে আমার 50। তাহলে মুখে মুখে আমরা ম্যাথটা করে ফেলতে পারলাম। ওকে, তাহলে আমরা এবার পরেরটায় যাই। এরপরটা বলেছে NC12 ইজ ইকুয়াল টু NC6 হলে n এর ভ্যালু কত? তাহলে এটা কি ওই সম্পূর্ণ সমস্যার মধ্যে পড়ে যায় না? তো তার মানে NC6 ইজ ইকুয়াল টু NC12 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি n এর ভ্যালু হচ্ছে 12 প্লাস 6 অর্থাৎ 18। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারলাম। চলুন তাহলে আমরা আবার পরেরটায় যাই। এরপরটা আমাকে বলেছে যে NCR প্লাস NCR মাইনাস 1 এর ভ্যালু কত? তাহলে এটাকে আমরা এখন ভাঙাই দেই।
তাহলে এনসিআর মানে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল ইনটু r ফ্যাক্টোরিয়াল প্লাস এনসি r মাইনাস 1 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার আমি যদি n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়ে নেই, এবার যদি আমি এদেরকে একটু সিস্টেম দেই, তাহলে আমার আসছে যে 1 ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে n মাইনাস r প্লাস 1 আসলে এটার থেকে বড়, আর r মাইনাস 1 এর থেকে এটা আসলে বড়। তাহলে এটাকে কিন্তু আমি ভাঙাই দিতে পারি কিভাবে, এই যে n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দেই, আর r ফ্যাক্টোরিয়ালকে ভাঙালে আমার আসবে হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস আমি যদি এই n মাইনাস r প্লাস 1টাকে রেখে দিয়ে 1 কমাই দিই, তাহলে কিন্তু আমার আসবে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর এই পাশে ছিল হচ্ছে আমার r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল জিনিসটা থেকে কিন্তু আমার n মাইনাস r ফ্যাক্টোরিয়ালটা আর হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা কমন যায়। তাহলে আমি কিন্তু পরের লাইনে লিখতে পারছি যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, একটু কমন নিয়ে ফেললে আমার আসছে হচ্ছে 1 বাই r প্লাস 1 বাই n মাইনাস r প্লাস 1। তো এখন এখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে যদি ওখানে কাটাকাটি করি n মাইনাস r প্লাস 1 প্লাস r ডিভাইডেড বাই হচ্ছে r ইনটু হচ্ছে n মাইনাস r প্লাস 1। তো এখানে কাটাকাটি করলে r আর বাদ চলে গিয়ে শুধু থাকে কি n প্লাস 1, তাহলে উপরে আসছে আমার n প্লাস 1 ইনটু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে আসছে হচ্ছে আমার n মাইনাস r প্লাস 1 ইনটু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আর r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো আমি এখানে কিন্তু গ্রুপ করে ফেলতে পারতেছি। এটাকে তাহলে কি লেখা যায়, বড়টা ইনটু ছোটটা ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে বড় ফ্যাক্টোরিয়াল অর্থাৎ n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আবার এখানে হচ্ছে বড়টা ইনটু ছোটটা ফ্যাক্টোরিয়াল, তার মানে লেখা যায় হচ্ছে n মাইনাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানেও তার মানে লেখা যায় কি r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এখানে লিখতে পারছি যে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n প্লাস 1 মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই পার্টটা এখানেও আছে মাইনাস r ইনটু r, তাহলে এটাকে আসলে কি লেখা যায় n প্লাস 1 cr, তার মানে এটার ভ্যালু আসলে n প্লাস 1 cr। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। পরেরটায় যাই। তো এর পরের টাইপটা হচ্ছে জ্যামিতিক কনসেপ্ট। জ্যামিতিক কনসেপ্ট মানে হচ্ছে আমি ধরা যাক আমাকে হচ্ছে কয়েকটা বিন্দু দিয়ে দিল, অথবা হচ্ছে আমাকে একটা সরলরেখা দিয়ে দিল, এই সরলরেখা অথবা বিন্দুগুলো দিয়ে আমি হচ্ছে কতগুলো জ্যামিতিক শেপ বানাবো। যেমন ধরা যাক আমি ত্রিভুজ বানাতে পারি, আমি চতুর্ভুজ বানাতে পারি, আমি বহুভুজও বানাতে পারি। যেটাই বানাই না কেন সেটা আমরা হচ্ছে কাইন্ড অফ চুজ করে করে বিন্দু অথবা সরলরেখা নিয়ে বানাবো। এই কারণে হচ্ছে এখানেও আমরা কম্বিনেটরিজ বা সমাবেশ ব্যবহার করতে পারি। চলুন তাহলে কতগুলো ম্যাথ দেখে নিই। তো প্রথম ম্যাথ আমাকে বলেছে যে 10টা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা গঠন করা যেতে পারে। তো সরলরেখা গঠন করতে মিনিমাম কয়টা পয়েন্ট লাগে? আমরা তো জানি যে সরলরেখা গঠন করতে মিনিমাম পয়েন্ট লাগে হচ্ছে 2টা। তাহলে এই 2টা পয়েন্ট দিয়ে আমি কিন্তু ইজিলি একটা সরলরেখা গঠন করে ফেলতে পারি। তার মানে আমার কাছে পয়েন্ট আছে এখন কয়টা? 10টা। তো 10টা পয়েন্ট থেকে আমি প্রত্যেকবারে হচ্ছে 2টা করে পয়েন্ট চুজ করব, তাহলে একটা করে সরলরেখা আসবে না? তাহলে আমি 10টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট কতভাবে চুজ করতে পারি? 10c2 উপায়ে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 10c2 অর্থাৎ 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 1 ইন্টু 2, তার মানে হচ্ছে 45টা সরলরেখা গঠন করা পসিবল। তো এখন আমাকে যদি বলে দেয় এই 10টা বিন্দুর মধ্যে ধরা যাক কথার কথা 4টা বিন্দু সমরেখ, তার মানে কি? তার মানে হচ্ছে এই 4টা বিন্দু আসলে একই সরলরেখার উপরে আছে।
তো ধরা যাক এই 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই কয়টা বিন্দু যদি সমরেখ হয়ে যায় তাহলে এদের দিয়ে তো আমার সরলরেখা হবে কিন্তু একটাই মাত্র, তাই না? তো তখন আমরা যদি 10টা থেকে দুইটা চুজ করে সমাবেশ গঠন করতে চাই তাহলে কি সেম অ্যান্সার আসবে? অবশ্যই না। তাহলে তখন আমরা কিভাবে করব? তখন হচ্ছে আমরা এইভাবে চিন্তা করব ব্যাপারটা, যে 10টা থেকে প্রত্যেকবারে দুইটা করে বিন্দু নিয়ে আমি তো সরলরেখাগুলো পেলাম, তাই না? তো এইখানে আমার এই 3টা বা 4টা বিন্দুর থেকে যে সরলরেখাগুলো আমরা পাই সেটা তো এর মধ্যে এক্সট্রা হয়ে যাচ্ছে না, কারণ এরা তো আসলে একটাই মাত্র সরলরেখা, কিন্তু বারবার ওই যে বিন্দু কাউন্টের জন্য বেশি কাউন্ট হচ্ছে। তাহলে এই বেশি কাউন্টটাকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব? ওই 4টা বিন্দু নিয়ে আমরা যে সরলরেখাগুলো পাই সবগুলোকে বাদ দিয়ে দিব। তো সবগুলোকে বাদ দিলে এরা নিজেরা 4টাই যে একটা সিঙ্গেল সরলরেখার উপরে অবস্থিত সেটাও বাদ চলে যায় না? এই কারণে আমরা কি করব, তখন একটা +1 দিয়ে দিব। অর্থাৎ যদি এই 4টা বিন্দু সমরেখ হয় সেই ক্ষেত্রে আমার সরলরেখার নাম্বারটা হবে হচ্ছে এইটা, যে আমার তখন সমরেখ বিন্দুগুলো সহ আমার টোটাল সরলরেখা আসবে 10c2 4c2 +1। অর্থাৎ টোটাল যতগুলো বিন্দু আছে সবগুলা দিয়ে যে সরলরেখাটা পাবো মাইনাস সমরেখ বিন্দুগুলো দিয়ে যে কয়টা সরলরেখা পাবো প্লাস ওই সমরেখ বিন্দুগুলো মিলে তো একটা সরলরেখা, এই জন্য +1 করে দিচ্ছি। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 45 মাইনাস হচ্ছে 4 ইন্টু 3 বাই 1 ইন্টু 2 প্লাস 1। তাহলে কাটাকাটি করলে এখানে আমার হচ্ছে 2 মানে 6 মাইনাস 6 প্লাস 1 তার মানে হচ্ছে -5। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমার 45 মাইনাস 5 দ্যাট মিন্স হচ্ছে 40টা সরলরেখা পসিবল। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার পরেরটায় যাই। তো এখন তো আমরা সরলরেখা গঠন করে ফেললাম, এবার যদি ত্রিভুজ গঠন করতে চাই তাহলে কিভাবে করব? তো আমরা কি জানি ত্রিভুজ গঠন করতে মিনিমাম কয়টা পয়েন্ট দরকার? আমার মিনিমাম আমার হচ্ছে 3টা পয়েন্ট দরকার। 3টা পয়েন্ট হলে কিন্তু আমরা ত্রিভুজ গঠন করে ফেলতে পারি। তাহলে আমার কাছে পয়েন্ট আছে হচ্ছে 10টা আর আমার লাগবে হচ্ছে 3টা। তো 10টা থেকে যে কোনো 3টা পয়েন্ট কত উপায় চুজ করতে পারি? 10c3 উপায়ে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 ইন্টু 3। কাটাকাটি করলে এখানে 3 আসবে, এখানে আমার 4 আসবে। তাহলে 3 ইন্টু 4 মানে 12 ইন্টু 10 মানে হচ্ছে 120টা। তাহলে 10টা থেকে 3টা বিন্দু নিয়ে আমার আসলে সরলরেখা ত্রিভুজ পসিবল হচ্ছে 120টা। তো এখন সেম কেস, এবার যদি আমাকে আবার আগের মতো বলে যে 4টা বিন্দু সমরেখ, তাহলে কি করব? তাহলে আগের মতোই কেস, যে আমি 10টা থেকে 3টা নিলাম। এখন যদি 4টা বিন্দু সমরেখ হয় তাহলে ওই 4টা দিয়ে আমার কিন্তু আসলে শুধুমাত্র একটা সরলরেখাই পসিবল, কিন্তু এদের দিয়ে তো কোনো ক্ষেত্র আবদ্ধ হবে না। হবে কি? যদি ক্ষেত্র আবদ্ধ না হয় তাহলে কি কোনো ত্রিভুজ হবে? হবে না। তাহলে আমরা এই 10c3 থেকে এই 4টা বিন্দু নিয়ে গঠন করা ত্রিভুজগুলো বাদ দিয়ে দেই, তাহলে আমার হয়ে যাচ্ছে না? আমার অ্যান্সার আসবে হচ্ছে 4c3। ওই 4টা থেকে 3টা নিলে যতগুলো ত্রিভুজ হয় সেগুলো। কিন্তু এখানে কি আর এই +1টা হবে? হবে না কিন্তু, কারণ +1 দিয়েছিলাম যে সরল রেখা জন্য, কারণ সমরেখ মানে অ্যাকচুয়ালি কি একই সরল রেখায় অবস্থিত। তো 4টা তো একই সরল রেখায় অবস্থিত, কিন্তু 4টা তো একই ত্রিভুজে অবস্থিত না, তাহলে কিন্তু এই +1টা এখানে আসবে না। আমার অ্যান্সারটা হবে হচ্ছে 10c3 4c3, অর্থাৎ 120 মাইনাস হচ্ছে 4c1 সম্পূর্ণ সমাবেশ, দ্যাট মিন্স হচ্ছে 120 মাইনাস হচ্ছে 4 দ্যাট মিন্স হচ্ছে 116। এতগুলা ত্রিভুজ গঠন করা পসিবল। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। তাহলে এবার পরেরটায় যাই। এবার আমরা চতুর্ভুজ গঠন করতে চাই। তো চতুর্ভুজ গঠন করার জন্য মিনিমাম কয়টা বিন্দু দরকার? 4টা। তাহলে একইভাবে আমরা 10টা থেকে 4টা বিন্দু কত উপায় নিতে পারি? 10c4 উপায়। আর যদি এবারও ধরে নেই হচ্ছে 4টা বিন্দু সমরেখ, তাহলে কি করব? তাহলে -4c4 করে দিব। তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 10 9 8 7 1 2 3 4 -4c4 মানে হচ্ছে 1। তাহলে কাটাকাটি যদি করি এখানে আমার 3, এখানে 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 কাটাকাটি করলে চলে যায়, কারণ 2 ইন্টু 4 মানে 8, 8 কাটা চলে যায়। তাহলে এই 7 ইন্টু 3 মানে 21 ইন্টু হচ্ছে 10 তার মানে হচ্ছে 210 মাইনাস 1 তার মানে হচ্ছে 209। এতগুলা চতুর্ভুজ পসিবল যদি তারা মধ্যে 4টা আমার সমরেখ হয়। আর যদি 4টা সমরেখ না হয় তাহলে অ্যান্সার কত আসবে?
শুধুমাত্র 10c4, তার মানে হচ্ছে 10c4 ইজ ইকুয়াল টু আমার 210টা। তাহলে এতগুলো আমার চতুর্ভুজ পসিবল। এবার আসি হচ্ছে পরেরটা। এবার আমরা বৃত্ত গঠন করব। তো বৃত্ত যদি গঠন করতে চাই, তো আমার একটা বৃত্ত বানানোর জন্য মিনিমাম কয়টা পয়েন্ট লাগে এটা আমাদের জানতে হবে। তো একটা বৃত্ত যদি আমি গঠন করতে চাই, সেই ক্ষেত্রে আমার ত্রিভুজের মতোই 3টা মাত্র পয়েন্ট দরকার। তাহলে আমার কাছে এখন পয়েন্ট আছে হচ্ছে 10টা, সেখান থেকে আমি 3টা পয়েন্ট নিব। তাহলে 10টা থেকে 3টা পয়েন্ট কত উপায় চুজ করতে পারি? 10c3 উপায়। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 10c3, অর্থাৎ 10, 9, 8, 1, 2, 3। কাটাকাটি যদি করি তাহলে আমার আসবে হচ্ছে আগের মতোই 120। তাহলে বৃত্ত গঠন করা যেতে পারে হচ্ছে 120টা। তো আশা করি আমার জ্যামিতিক কনসেপ্টের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। চলুন তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। এবার আমাকে বের করতে বলেছে 1000-এর ভাজক কয়টা। তো ভাজক মানে আসলে কি? যেই সংখ্যাগুলো দিয়ে 1000-কে ভাগ করতে পারি। তো ভাগ করতে পারি যেই সংখ্যাগুলো দিয়ে, সেগুলো কি আসলে 1000-এর উৎপাদক না? তো আমরা আসলে বের করতে চাচ্ছি যে 1000-এর এখানে উৎপাদক কয়টা। আমরা একটা ছোট সংখ্যা দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, ধরা যাক আমি হচ্ছে 8-এর উৎপাদক বের করতে চাই। তাহলে 8কে আমি আগে উৎপাদকে বিশ্লেষণ করি। আমার আসবে 2 × 4, তারপরে আসবে হচ্ছে 2 × 2 × 2। তার মানে 8কে আমার ভাঙালে আসলে হচ্ছে 3টা 2 পাই, তাই না? তো এবার আমার কাছে 2 আছে হচ্ছে 3টা। এখন আমি 3টা 2 থেকে যদি একটা 2 নেই, তাহলে আমি পাই হচ্ছে শুধুমাত্র 2। 2টা 2 নিলে আমি পাই হচ্ছে 4, 3টা 2 নিলে আমি পাই হচ্ছে 8। যদি কোনো 2 না নেই, অর্থাৎ 0টা 2 নেই, তাহলে আমি পাই হচ্ছে 2^0, মানে হচ্ছে 1। তো আমরা কি দেখতে পাচ্ছি যে 2 8-এর একটা উৎপাদক, 4 8-এর একটা উৎপাদক, 8 সেটাও 8-এর একটা উৎপাদক, আর 1 তো অবভিয়াসলি 8-এর একটা উৎপাদক। তার মানে আমি এই যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পরে যতগুলা মৌলিক উৎপাদক পাচ্ছি, তাদেরকে একবার, দুইবার, তিনবার করে নিলে আমার কিন্তু একটা একটা করে ওই বড় সংখ্যার উৎপাদক আসছে। তাহলে আমি মৌলিক উৎপাদককে যতবারই নেই, ততবার একটা করে আমি মেইন সংখ্যার উৎপাদক পাই। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? তাহলে আমি যদি কোনো একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কতগুলো মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে একটা সার্টেন টাইপের, সেগুলো বের করে ফেলে তাদেরকে গুণ করে দেই, তাহলে কি আমার টোটাল উৎপাদক সংখ্যা চলে আসছে না? তাহলে সেই হিসাব করলে আমার টোটাল ভাজক সংখ্যাটা চলে আসবে না? ব্যাপারটা আমরা বুঝতে পারলাম? তাহলে আমরা শুরু করে ফেলি। তাহলে 1000-কে এবার তাহলে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দিই। তাহলে আমার আসবে হচ্ছে 2 × 500, দেন 2 × 5 × হচ্ছে 100, দেন 2 × 5 × হচ্ছে 5 × 20, দেন 2 × 5 × 5 × 2 × 10, দেন 2 × 5 × 5 × 2 × 2 × 5। তাহলে আমার এখান থেকে পাচ্ছি 2 3টা, 5 ও আমার 3টা। তাহলে এইখানে আমরা কিন্তু 2 পেয়েছিলাম 3টা, কিন্তু 2কে আমি নিয়েছিলাম 4 বার। কিভাবে? 2 এর পাওয়ার একবার নিলাম, 2 এর পাওয়ার 2 বসালাম, 2 এর পাওয়ার 3 বসালাম, 2 এর পাওয়ার 0 বসালাম। তাহলে এখানেও 2 যেহেতু 3টা পাই, তার মানে আমি অ্যাকচুয়ালি 2কে কতবার বসাবো? 4 বার বসাবো। এখানে 5 এর পাওয়ার 3 বার পেলাম, তাহলে 5কে আমি কয়বার বসাবো? 4 বার বসাবো এটার মতো করে। তাহলে এই 4 বার 2কে নিলে আমি হচ্ছে 1000-এর কতগুলো উৎপাদক পাবো? আবার 4 বার 5কে নিলেও আমি 1000-এর কতগুলো উৎপাদক পাবো? আবার 2 আর 5 আলাদা আলাদা ভাবে না নিয়ে যদি একসাথে নিই, তাহলে কি আমি আরো কতগুলো উৎপাদক পাবো না? তাহলে যতবার করে নিচ্ছি এই বার সংখ্যাগুলোকে যদি আমি গুণ করে দেই, তাহলে কি আমি টোটাল 1000-এর উৎপাদকগুলো পেয়ে যাব, কারণ ডিপেন্ডেন্সি চলে আসছে এখানে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 4 × 4, অর্থাৎ 16টা। তাহলে 1000-এর ভাজক আসবে হচ্ছে আমার 16টা। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এই সঙ্গে সমাবেশের এই পার্টটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আশা করি আমি যে টপিকগুলো কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমাদের পুনরায় দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি নাফিজ ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।